প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটা অত্যন্ত সামান্য, কাছেই একটা নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয়, এই গণ্ড গ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশা হয়েছে। একটা অন্ধকার আটচালার মধ্যে তার অফিস। একটু দূরেই একটা পানাপুকুর এবং তার চারপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা এইসব যে সকল কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নেই বললেই চলে, এবং তারা ভদ্রলোকের সঙ্গে মেশার উপযুক্ত ঠিক নয়। বিশেষ করে কলকাতার ছেলেরা ভালো করে মিশতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়ে থাকে। এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে বেশি কাজও নেই। কখনো কখনো একটা দুটো কবিতা লিখতে সে চেষ্টা করে, এবং তাতে এমন লেখে যে যেন সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই সব শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দিত এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে রুদ্ধ করে রাখত, তাহলে এই আধমরা ভদ্র সন্তানটা আবার নবজীবন লাভ করত। পোস্টমাস্টারের বেতন অত্যন্ত সামান্য। নিজে রান্না করে খেতে হয় এবং গ্রামের একটা পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করে দেয়। তার জন্য 4টে খেতে পায়। মেয়েটার নাম রতন, বয়স 12-13। বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠত, ঝোপে ঝোপে ঝিঁঝি ডাকত, দূরে গ্রামে নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের কম্পন দেখলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প হতো, তখন ঘরের কোণে একটা ক্ষীণ শিখা প্রদীপ জেলে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দরজায় বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকতো, কিন্তু এক ডাকেই ঘরে আসতো না। বলতো, কি গা বাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই চুলা ধরাতে যেতে হবে হেসেলের। তোর হেসেলের কাজ পরে হবেক্ষণ, একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটো গাল ফুলে কলকেই ফুঁ দিতে দিতে রতন ঢুকত। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞাসা করতেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক আগের কথা, কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে না। মায়ের চেয়ে বাবা তাকে অনেক বেশি ভালোবাসতো। বাবাকে তার অল্প অল্প মনে আছে। পরিশ্রম করে বাবা সন্ধেবেলায় ঘরে ফিরে আসতো, তারই মধ্যে দৈবাত দুটো একটা সন্ধ্যা তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে। এইসব কথা হতে হতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত। মনে পড়ত তার একটা ছোট ভাই ছিল। বহু আগে বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজন মিলে গাছের ভাঙা ডালকে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরার খেলা খেলেছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি পড়ত। এইরকম কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারেরা রাঁধতে ইচ্ছে করতো না। সকালের বাসি ব্যঞ্জন থাকতো এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেঁকে আনত। তাতেই উভয়ের রাতের খাওয়া হয়ে যেত। একদিন সন্ধ্যাবেলায় সেই বড় আটচালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা বলতেন। ছোট ভাই, মা আর দিদির কথা, প্রবাসে একলা ঘরে বসে যাদের জন্য হৃদয় ব্যথিত হয়ে উঠত তাদের কথা। যে সকল কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটা অশিক্ষিত ছোট্ট মেয়েকে বলে যেতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হতো না। অবশেষে এমন হলো,
ছোট্ট মেয়েটা কথোপকথনকালে মাস্টারের ঘরের লোকদের মা, দিদি, দাদা বলে চিরপরিচিতের ন্যায় উল্লেখ করত। এমনকি তার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাদের কাল্পনিক ছবিও এঁকে ফেলেছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দুপুরে সামান্য গরম সুকোমল বাতাস দিচ্ছিল। রোদে ভেজা ঘাস এবং গাছপালা থেকে এক ধরনের গন্ধ আসছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর এসে লাগছে, এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তার এক টানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখার বিষয় ছিল। পোস্টমাস্টার তা দেখছিল এবং ভাবছিল, এই সময় কাছে একজন কেউ, নিতান্ত আপনজন কেউ থাকতো, মনের সঙ্গে একান্ত সংলগ্ন একটা স্নেহপুত্তলী মানব মূর্তি। ক্রমে মনে হতে লাগলো সেই পাখি ওই কথাই বারবার বলছে, এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লমর্মরের অর্থও কতকটা ওই রকমই। কেউ বিশ্বাস করে না এবং জানতেও পারে না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হয়েই থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারাতলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে সঙ্গে সঙ্গে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু, ডাকছো? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে স্বরে অ, স্বরে আ এইসব করলেন, এবং এই রূপে অল্প দিনেই যুক্তক্ষরে পৌঁছে গেলেন। শ্রাবণ মাসে বর্ষার আর অন্ত নেই। খাল, বিল, নালা জলে ভরে উঠল। অহর্নিশি ব্যাঙের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধই বলা চলে। নৌকোয় করে হাটে যেতে হয়। একদিন সকালে খুব বৃষ্টি হচ্ছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজের ছোট্ট বইগুলো নিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে এসে ঢুকল। দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার ওপর শুয়ে আছেন, বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে। আবার মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ শুনল, রতন। তাড়াতাড়ি ফিরে গিয়ে সে বলল, দাদাবাবু, ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা ভাল লাগছে না রে, দেখ তো একটু কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে করে। তপ্ত কপালের ওপর শাখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগযন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে মা ও দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করতে ইচ্ছে করে। এবং এখানেও প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হলো না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করে বসলো, বৈদ্য ডেকে আনলো, যথা সময় ওষুধ খাওয়ালো, সারা রাত্রি শিয়রে জেগে রইল, নিজে পথ্য রেঁধে দিল এবং শতবার করে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করে উঠলেন এবং মনে মনে স্থির করলেন, আর নয়, এখান থেকে কোনো মতে বদলি হতেই হবে। স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দরজার বাইরে আবার তার নিজের জায়গায় ফিরে গেল, কিন্তু আগের মতো আর তার ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে সে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন ডাকের অপেক্ষা করে বসে আছে, পোস্টমাস্টার তখন অধীর চিত্তে তার দরখাস্তের উত্তরের অপেক্ষায় বসে আছেন। বালিকা দ্বারের বাইরে বসে হাজার বার করে তার পুরনো পড়াগুলো মুখস্থ করল। যদি যেদিন হঠাৎ ডাক পড়বে সেদিন তার সমস্ত যুক্তক্ষর গোলমাল হয়ে যায়, এই একটা আশঙ্কা তার ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলায় ডাক পড়ল।
উদ্বেলিত মনে রতন ঘরের মধ্যে ঢুকে বলল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টার আপনিই তাকে বললেন, তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত মঞ্জুর হয়নি, তাই তিনি কাজে ইস্তফা দিয়ে বাড়ি যাচ্ছেন। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং এক জায়গায় ঘরের জীর্ণ চাল ভেদ করে একটা মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি বানাতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট বোধহয় হলো না। বোধহয় মাথার মধ্যে অনেক ভাবনা এসেছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে বালিকা তাকে জিজ্ঞেস করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে রে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো প্রয়োজন মনে করলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজতে লাগলো। ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিকই আছে। কলকাতার অভ্যেস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি এখান থেকে বেরোবেন সে কথা বালিকাটি কোনো কারণেই হোক জিজ্ঞাসা করতে পারেনি। পাছে সকালে দরকার পড়ে, এই জন্য রতন রাতেই নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে ঘরে এলো এবং আদেশের অপেক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাইল। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি বলে দিয়ে যাব। তিনি তোকে আমার মতোই যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার হৃদয় থেকে বেরিয়ে এসছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু নারী হৃদয় কে বুঝবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সহ্য করতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল, না না, তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। পোস্টমাস্টার রতনের এরকম ব্যবহার কোনোদিন দেখেননি, তাই অবাক হয়ে চেয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার আসলো, তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার বেরোবার জন্য তৈরি হলেন। যাবার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর কয়েকদিন চলবে। কিছু পথখরচা বাদে তার বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করলেন। রতন ধুলায় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। প্রাক্তন পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে, কাঁধে ছাতা নিয়ে, মুটের মাথায় নীল ও সাদা রেখায় চিত্রিত টিনের প্যাঁটরা তুলে দিয়ে ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে চললেন। যখন নৌকায় উঠলেন এবং নৌকো ছেড়ে দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করতে লাগলো। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগলেন পোস্টমাস্টার। একটা সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগলো। একবার নিতান্ত ইচ্ছে হলো ফিরে যাই, জগতের ক্রোড় বিচ্যুত সে অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি, কিন্তু তখন পালে বাতাস লেগেছে, বর্ষার স্রোত খরতর বেগে বইছে, গ্রাম অতিক্রম করে নদীকূলে শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয় এই তত্ত্বের উদয় হলো, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে লাভ কি? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হলো না। সে সেই পোস্ট অফিস ঘরের চারদিকে কেবল চোখের জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল।
বোধহয় তার মনে ক্ষীণ আশা জেগেছিল দাদাবাবু যদি ফিরে আসে। সেই বাঁধনে বাধা পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু দেরি করে মাথায় ঢোকে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দুই বাহুপাশে বেঁধে বুকের ভেতরে প্রাণপণে জড়িয়ে ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কেটে হৃদয়ের রক্ত শুষে এসে পালিয়ে যায়। যখন চেতনা হয় তখন দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়বার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে।